স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য, গাড়ির ফিটনেস পরীক্ষার ব্যবস্থা না থাকলেও মিলছে সনদ, আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ। বিদেশ নির্ভরতায় ব্যাহত রেলের রক্ষণাবেক্ষণ, বাড়ছে খরচ, দেশেই রেলের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ, স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র। দেশের মূল সমস্যা আড়াল করতেই সরকারের ইশারায় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। মূল যে সমস্যা, সেই সমস্যা থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসে তারা এখন একটা সাম্প্রদায়িক একটা সমস্যা সংকট তৈরি করছে, সৃষ্টি করছে। দেখলেই বুঝতে পারবেন এটা সত্য ঘটনা। সবাই এটা মেনে নেয় যে সরকারের মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। যে ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ এবং মাদক সেবী, তাকে নাকি ধরা হয়েছে। তো এটা একদিন কোথায় ছিল? এটা এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে দিল? দেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়ায় সাম্প্রদায়িক অপশক্তি সাহস পাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। শুক্রবার সকালে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামের আকবর্ষা এলাকার কৈবল্য ধামে মানববন্ধন শেষে সমাবেশে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের বিভিন্ন মন্দির, মঠ ও আশ্রম কমিটি। কর্মসূচিতে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীর বিভিন্ন মন্দির ও আশ্রমের অনুসারীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপগুলোতে হামলা করে সাম্প্রদায়িক শক্তি। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। তদন্ত প্রতিবেদন দেওয়া হয় কিন্তু বিচার হয় না। আজও এই ধারা অব্যাহত আছে। এই দায়মুক্তির সংস্কৃতি যদি অব্যাহত থাকে, এতে উৎসাহিত হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। ভোরের সময় আরো থাকছে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, 2 মিনিটের মধ্যে মনে করেন যে সব উড়ি নিয়ে চলে গেল। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় বিধ্বস্ত তিস্তা ব্যারেজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সরকারের। একের পর এক ক্যাম্পে ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। আর অপরাধ করার জন্য রাতের অন্ধকারকেই বেছে নিচ্ছে অপরাধীরা। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি সাধারণ রোহিঙ্গাদের। প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, মিয়ানমারের ইন্ধনে ক্যাম্পকে অস্থিতিশীল করছে একটি চক্র। তদন্তের মাধ্যমে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ক্যাম্প 18 দারুল উলুম মাদ্রাসা। শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত ক্যাম্পে আতঙ্ক ছড়াতে বেছে নেয় এই মাদ্রাসাকে। মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা চালায় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের। অনেকে প্রাণে বাঁচলেও কুপিয়ে হত্যা করা হয় 6 জনকে, জখম করা হয় আরও কয়েকজনকে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 34টি ক্যাম্প, যেখানে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। দিনের বেলায় এই ক্যাম্প নিরাপদ থাকলেও রাতের বেলায় হয়ে ওঠে অনিরাপদ। ক্যাম্পে একের পর এক এমন কর্মকাণ্ড বেড়েই চলেছে। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই রাতে এমন কর্মকাণ্ড করে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি সাধারণ রোহিঙ্গাদের। আর তারা তো বাংলাদেশ সরকারের তো আর বিচার গান চাই আর ডর না যায় সবসময় আর নিরাপত্তা চাই সরকার। ক্যাম্পে দিন দিন রোহিঙ্গাদের অপকর্ম বাড়ছে। রোহিঙ্গাদের এমন কাণ্ডে অস্থির হয়ে উঠেছেন স্থানীয়রা। রোহিঙ্গা আমাদের প্রতিবেশী হওয়াতে আমরা ওই অস্থিরতায় ভুগতেছি। জনগণ খুব ভোগান্তির শিকার হচ্ছে এবং আমরা খুব অস্থির হয়ে পড়েছি। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মিয়ানমারের ইন্ধনে ক্যাম্পে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সম্প্রদায় যে সমস্ত এনজিওগুলো ওখানে কাজকর্ম করে, তারাও একদম সত্যভাবে এর সাথে জড়িত আছে।
এপিবিএনের কর্মকর্তা জানালেন, প্রত্যাবাসন বিরোধীরাই ক্যাম্পে এমন কর্মকাণ্ড করছে কিনা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের অভিযান চলছে, আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। গেল 4 বছরে উখিয়া ও টেকনাফ থানায় রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে 1366টি। এসব মামলায় আসামি করা হয় 2348 জনকে, যাদের মধ্যে 1747 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফিটনেস পরীক্ষার ব্যবস্থা নেই, অথচ প্রতিদিনই শত শত গাড়ির ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ। আবার গাড়ি ছাড়াই মিলছে সনদ। কেবলমাত্র দালালের পকেটে কিছু টাকা গুজে দিলেই সব সম্ভব এই প্রতিষ্ঠানে। যদিও বিআরটিএর দাবি, গাড়ির ফিটনেস পরীক্ষার মেশিন সংস্কারে কাজ চলছে, দালাল নির্মূলে চলছে নিয়মিত অভিযান। ওমর ফারুকের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। মিরপুর বিআরটিএ, গাড়ির ফিটনেস পরীক্ষার অপেক্ষায় গাড়ির সারি। সময় সংবাদও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএতে। জানলার গ্লাস খুলতেই দালালের আমন্ত্রণ, জানিয়ে দিল কোথায় টাকা দিলে সকল অসম্ভবের কাজ সম্ভব হয় বিআরটিএতে। ঠিক আছে স্যার, শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। ওরা চেকটা কিছু করবে না, চেক ওটা আমি কাগজ দিব, ওটা ভিতরে সিস্টেমে কাজ, এই জন্যই তো টাকাটা বেশি নিব, ওটা সিস্টেম করে পরে দিতে হবে স্যার। এটা 1000 টাকা দিবেন, এটা আমি এখানে আপনার অ্যাপার্টমেন্ট আছে ভিতরে দিয়ে, হয়তো এটা থেকে কিছু থাকবে, আর ওইটা তো গাড়ি ছাড়া স্যার, ওটা ভিতরে খরচ দিতে হয়। কাগজপত্র নিয়ে আসলে শুধু হবে, ফিটনেস করালে গাড়ি ছাড়া করাই দেওয়া যাবে। পুরো কার্যালয় ঘুরে ফিটনেস পরীক্ষার কোনো স্থান খুঁজে পাওয়া গেল না। পরে জানা গেল মেশিন নষ্ট থাকায় তা মেরামতের কাজে ব্যস্ত কর্মকর্তারা। তাহলে এখন গাড়ির ফিটনেস করা হচ্ছে কি উপায়ে? ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। সকালবেলায় আসছি আর এখন 1:30 বাজে। শোরুমে ওখান থেকে পাঠিয়েছে বিআরটিতে, বিআরটি থেকে বলতেছে আবার শোরুমে যান। এত হরানি কেন? আমার লাইসেন্সের বয়স 22-23 বছর, ওরা তো ফেল করাইয়া পাস পরীক্ষা 2500 টাকা নিয়ে নেয়। আপনি যতই পাস করেন টাকাই সব পাস হয় এখানে। এই যখন অবস্থা, তখন বিআরটিএর ইটও যেন টাকা চায়। ফিটনেস কিংবা নম্বর প্লেটের জন্য যারা বিআরটিতে এসেছেন তাদেরকেও পার্কিংয়ের জন্য গুনতে হচ্ছে টাকা। বলবেলা আসলে মনে করেন যে এই জায়গা থেকে 250 টাকা করে পার্কিং চার্জ নিয়ে যায়। কিছু টাকা লাগলো খালি ওই প্লেটের ফুটা করার জন্য। বিআরটিতে সেবা নিতে আসা সবারই অভিযোগের তীর আনসারদের ঘিরে। জানান টাকা দিলেই কর্তার টেবিলের ফাইল সচল হয়, অন্যথায় ফিট গাড়ি হয়ে যায় আনফিট। আনসাররাই তো দালাল, বাইরের লোক দালাল কই? আনফিট গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, তাদের টাকা দিবেন সব ঠিক। বিআরটিএতে এমন একজনও পাওয়া কঠিন যিনি দালালের সহায়তা নেননি। তবে বিআরটিএ বলছে ফিটনেস পরীক্ষার জন্য দ্রুতই ঠিক করা হচ্ছে কারিগরি ত্রুটি। একই সঙ্গে অভিযান চলছে দালালের বিরুদ্ধে। যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের কাছে সেই তুলনায় কিন্তু আমাদের এখানে দালাল কম, এবং আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব কিন্তু এখানে ভিজিলেন্স টিম আছে। প্রতিদিনই আমরা দালাল ধরছি এবং বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দিচ্ছি। সম্প্রতি বিআরটিএতে মন্ত্রী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও দালাল মুক্ত হয়নি বিআরটিএ, তেমনি কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। বিআরটিএতে গাড়ির ফিটনেস কোথায় হয় সেই খবরই জানা না খোদ এখানকার কর্মকর্তারাই। যেখানে ফিটনেস হওয়ার কথা সেখানে নেই কোনো তৎপরতা। টাকা দিলে মিলে যায় গাড়ির ফিটনেস সহ সকল সেবা। দালালের দৌরত্ব আর মানুষের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী এই বিআরটিএতে। এমন অবস্থা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আশা করে বিআরটিএ ফিরবে সাধারণ মানুষের সেবায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর বিদেশ নির্ভর নয়, এবার দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলকে স্বনির্ভর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ বলে জানান রেলমন্ত্রী। ট্রেনের ইঞ্জিন আর বগি মেরামতে প্রতি বছর খরচ হয় 100 কোটি টাকারও বেশি। এসব যন্ত্রাংশের 95% আমদানি করতে হয় বিদেশ থেকে। রেল কর্মকর্তারা বলছেন, বিদেশ নির্ভরতার কারণে ব্যাহত হচ্ছে রেল রক্ষণাবেক্ষণ, বাড়ছে ব্যয়। তাই যন্ত্রাংশের চাহিদা মেটাতে দেশীয় উদ্যোক্তা তৈরিতেও সহায়তা দেবে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহির প্রতিবেদন। ট্রেনের একটি ইঞ্জিনে আছে 25,000 রকমের যন্ত্রাংশ, আর বিভিন্ন বিভাগে দরকার হয় আরও 5,000 রকম যন্ত্রপাতি। এসব যন্ত্রাংশের মাত্র 5% উৎপাদন হয় দেশে, আর বাকি 95% কিনতে হয় বিদেশ থেকে। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনই মেয়াদ উত্তীর্ণ, পুরনো হয়ে গেছে কোচ আর ওয়াগনও।
এসব সম্পদ রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিদেশ থেকে যন্ত্রাংশ কিনতে হয় শত কোটি টাকারও বেশি। রেল কর্মকর্তারা বলছেন, চড়া মূল্য, চাহিদা মতো যোগান না থাকা ও বিভিন্ন জটিলতায় এসব মালামাল সময় মতো পাওয়াও যায় না। ফলে দিন দিন ব্যাহত হচ্ছে রেল ব্যবস্থাপনা, বাড়ছে রাষ্ট্রীয় খরচ। আমাদের যখন বিদেশ থেকে মালামাল কিনতে হয়, এর প্রায় 27 মাস আগের থেকে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জটিলতার কারণে মালামালগুলো প্রাপ্তিতে আমাদের বিলম্ব ঘটে যায় এবং তখন রক্ষণাবেক্ষণের কোয়ালিটিও আমাদের ঠিকমতো রাখা কঠিন হয়ে যায়। এমন বাস্তবতায় দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে রেল যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। রেলমন্ত্রী বলছেন, চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুরের ওয়ার্কশপে হবে কারখানা। আমরা দেশে যন্ত্রাংশ তৈরি করে যদি ব্যবহার করতে পারি সেটাই গুরুত্ব দেওয়া, এবং আমরা নতুন নতুন কারখানা এখানে তৈরি করতেছি যাতে বিদেশ থেকে আমাদের ভবিষ্যতে এই সমস্ত যন্ত্রাংশ আমদানি করতে না হয়। যন্ত্রাংশ শুধু নিজেরাই উৎপাদন করবে না বাংলাদেশ রেলওয়ে, আগ্রহী সকল দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তাও দিবে। আগামী নভেম্বরে আমাদের যে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুর, সেখানে আমরা 2 দিন ব্যাপী একটি প্রদর্শনীর ব্যবস্থা করব, স্পেয়ার্সের প্রদর্শনী। যারা পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদেরকে আমরা ডাকবো এবং তাদেরকে আমরা মার্কেটটা দেখাবো। রেলকে আসলে স্বাবলম্বী করতে চাই, আমরা পরনির্ভরশীলতাটা কমাতে চাই এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ডিং, সেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে চাই। চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুর কারখানায় একসময় রেলের যন্ত্রপাতি তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় কারখানাগুলো ধুকে ধুকে চলছে। নাজমুস সালিহি, সময় সংবাদ। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় তিস্তা নদীর ঢল লন্ডভন্ড করে গেছে তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানির আচমকা ঢলে উড়ে গেছে ব্যারেজের ফ্ল্যাট বাইপাস, তছনছ হয়ে গেছে শহর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ অনেক স্থাপনা। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যা সমাধানে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। শাকির হোসেন বাদল, মুফাকরুল ইসলাম ও মমিনুল ইসলামের সহায়তায় রতন সরকারের রিপোর্ট। 3.5 লাখ কিউসেক নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ কয়েক গুণ বেশি ঢলের চাপ সইতে না পেরে গত বুধবার উড়ে যায় ব্যারেজের ফ্লাড বাইপাস। বাঁধ ভাঙ্গা পানির তোরে ভেসে যায় মানুষের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, গবাদি পশুসহ সবকিছু। এর আগে কয়েক ঘন্টায় বেড়ে যাওয়া 6.5 ফুট পানির চাপে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের উজানের 2টি গ্রেন ও 4টি স্পারের বড় বড় অংশ। এই বিপর্যয় নেমে আসে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত তিস্তার 135 কিলোমিটার এলাকা জুড়ে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, এই কারণেই পানিটা চলে আসছে। 2 মিনিটের মধ্যে মনে করেন যে সব উড়ি নিয়ে চলে গেল। বহু গরু বছর ঘর দুয়ার সব ভাগিয়েছে, পাকা ধান নষ্ট হয়ে গেছে। আরো যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমি শেষ, রাস্তাঘাট অবস্থা শেষ। ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় এই দুর্যোগ বলে অভিযোগ নদী আন্দোলনের নেতার। উত্তরাখণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যার পানি এবং ঢলের পানি গজলডোবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না করে আকস্মাৎ সব গেট খুলে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা তো মেগা প্রজেক্ট যেটা, সেটা তো ইতিমধ্যেই নেওয়া, ডিজাইন কমপ্লিট এবং ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা ফিজিবিলিটি স্টাডি হলেই এটা কাজের বাস্তবায়ন শুরু হবে। উজান থেকে নেমে আসা একদিনের পানির তাণ্ডবে কত মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তিস্তার পানি বেড়ে হঠাৎ বন্যায় লালমনিরহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে 1005টি বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় বানভাসীদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। তিস্তার পানিতে বারবার ভাসে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। যুগের পর যুগ ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এই ভোগান্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভারতের সঙ্গে তিস্তার চুক্তি যদি শেষমেশ না হয়, তাহলে চীনের তিস্তা বাঁচাতে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী কার্যকরে দ্রুত নেওয়া উচিত পদক্ষেপ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গ্রীষ্মে খরা আর বর্ষায় বানের ঢল,
তিস্তাপাড়ের কোটি মানুষের এই দুর্ভোগ যুগের পর যুগ। এবার অকাল বন্যায় হেমন্তেই বানভাসী হয়েছে উত্তরের জেলার মানুষ। এই অভিন্ন নদীর ন্যায্য হিস্সা থেকে বরাবরই বঞ্চিত বাংলাদেশ। 2011-তে তিস্তার চুক্তি হবার সম্ভাবনা উবে যায় পশ্চিমবঙ্গের বাধায়। বাংলার মানুষ জল পেয়ে যদি জল থাকে আমরা নিশ্চিত, বাংলার মানুষই যদি জল না পায় তাহলে আমরা সেটা কি করতে পারি? আগে তো আমরা দিয়েছি, আমরা পরক্ষার জল তো দিয়েছি। আর আমি তো অলরেডি বলেছি তিস্তার বদলে তোরসা, মানচাই এগুলো নিয়ে আলোচনা হোক না। চলতি বছর মার্চে নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও বরাবরের মতো আশ্বাসেই ঝুলে আছে তিস্তার পানি। বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদীর পানি বন্টনে আরও আন্তরিক হতে হবে ভারতকে। উপরে যারা আছে, একটা ব্রিজ বা একটা বাধা দেয়া বা একটা উপরিভাগে যারা আছে, তারা সেটা কিছুটা কন্ট্রোল করতে পারে, নিচের ভাগ কন্ট্রোল করতে পারে না। তাহলে সেই যে ট্রিটিটার কথা বলছেন, ট্রিটির হয়ে এটাই সিদ্ধান্ত হয়েছিল কতটা পানি দেওয়া হবে, কোন সময়, কিভাবে। এই পানি যদি আর বেশি আসতো, আর কিছুদিন প্রবল ঢেউটা থাকতো, তাহলে লালমনিরহাট কিন্তু ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে যেত। তিস্তা চুক্তি সহ যে 6 দফা দাবি দিয়েছি, এই 6 দফা দাবি মানুষের প্রাণের দাবি। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত হলো ভারতের সঙ্গে তিস্তা ইস্যুতে ঐক্যমত্য না হলে বাংলাদেশের বিকল্প চিন্তা করা উচিত। তিস্তা নিয়ে সম্প্রতি বাংলাদেশ মহাপরিকল্পনার চিন্তা করছে। সেই পরিকল্পনায় স্থান পেয়েছে নদী খনন, নদী শাসন, তিস্তার পাড়ে কয়েকটি ইকোনমিক জোন সহ শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার কৌশল। 8,000 কোটি টাকা সেই প্রকল্পে বিনিয়োগ করার কথা জানিয়েছে চীন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন পানিগুলি আছে, সেগুলি নিয়ে কূটনৈতিক যে তৎপরতাগুলি আছে, সেগুলিকে আরেকটু জোরালো করা প্রয়োজন। তবে পৃথিবীতে এখন অনেক টেকনোলজি এসছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্টে এখন বৈজ্ঞানিকভাবে অনেক রকমের সলিউশন এসছে। যে ধরনের সলিউশনই হোক সেটা বাংলাদেশকে অ্যাভিল করতে হবে। এই ক্ষেত্রে চীন যদি গ্রহণযোগ্য কোনো সলিউশন দিয়ে থাকে সেটা নেওয়া প্রয়োজন। ভাটির দেশ বাংলাদেশের উত্তরের প্রাণ প্রকৃতি বাঁচাতে তিস্তার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। হাতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চেকে জালিয়াতি করে আরও 2,43,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শুক্রবার দুদকে আরও একটি অভিযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের হিসাব ও অডিট শাখার উপপরিচালককে জানিয়েছে এই অনিয়মের সাথে বোর্ডের হিসাব সহকারী আব্দুল সালাম ও ঠিকাদার শরীফুল ইসলাম বাবু জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও গত 7 অক্টোবর 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতোমধ্যে দুদক বোর্ডের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী আব্দুল সালাম সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে। গত 18 অক্টোবর 5টি চেকে 4,56,764 টাকার পরিবর্তে 21,98,929 টাকা উত্তোলনের তথ্য মেলে। এরপর গত 21 অক্টোবর আরও 11টি চেকের বিপরীতে 10,15,266 টাকার পরিবর্তে 2,21,08,949 টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। এরপর শুক্রবার বিষয়টি হিসাব শাখা থেকে বোর্ডের সচিবকে চিঠি দিয়ে জানানো হয়। তার আত্মীয় যে ভেনাস, যেটা সেই উদ্যোগ নিয়ে দুই পক্ষে মিলিয়ে টাকার উদ্যোগ সে জমা দিয়ে তার শালাকে বাঁচানোর চেষ্টা করতেছে। টাকার জমা দিলে দোষ স্বীকার করলে তখন এক জিনিস, দোষ অস্বীকার করে প্রমাণ পাওয়া যায় আমি করি না কিন্তু প্রমাণ নেই, তখন তো আরো কঠিন শাস্তি হয় তার। নামি দামি ব্র্যান্ডের মোড়কে বানানো হচ্ছে নকল প্রসাধনী। রাজধানী কামরাঙ্গীরচরে আবাসিক ভবনে মিলল নকল কসমেটিক্স তৈরির বিশাল কারখানা। সেখানে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল প্রসাধনী। চোখ ধাঁধানো মোড়কে সারি সারি প্রসাধনী, ফেয়ারনেস ক্রিম, স্মুদিং জেল, ফেস কেয়ার ক্রিম ও স্পা পণ্য। দোকান, শপিং মল, বিউটি পার্লার হয়ে ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে এসব নকল প্রসাধনী। ক্ষতিকর কেমিক্যাল আর কোনো রকম কেমিস্ট ছাড়াই আবাসিক ভবন জুড়ে থাকা এই প্রসাধনী কারখানার অস্তিত্ব মিলেছে রাজধানীর কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকায়। শুক্রবার সকালে সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী পণ্য ও স্যানিটাইজার জব্দ করে। গ্রেফতার করা হয় ভবন ও কারখানা মালিক এবং 3 কর্মীকে। গ্রেফতারকৃতরা জানায় নকল সব পণ্য পাইকারি ও খুচরাভাবে স্থানীয় মার্কেটে সরবরাহ করা হতো। চক বাজার এগুলো বিক্রি হয় সাধারণত,
এর বেশি আমি আর কিছু জানি না। গোয়েন্দা পুলিশ বলছে চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর সহ 5টি হটস্পটের মাধ্যমে রাজধানী, আশপাশের জেলা সহ সারা দেশের মার্কেটে নকল প্রসাধনী ও স্যানিটাইজার ছড়িয়ে পড়ছে। আর এসব নকল পণ্য ব্যবহার করে চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ। জয়নাল যে প্রস্তুত করে, এখানে কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাবরেটরি নাই, কোনো বৈজ্ঞানিক কোনো পরীক্ষার কিছুই নাই। সে এটা হাতুড়ে পদ্ধতিতে তৈরি করে। সংঘবদ্ধ অসাধু প্রসাধনী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9 মাসে 10 মেট্রিক টন ওজনের 80,000 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। জনপ্রতি 2 পিস হিসাবে 40,000 যাত্রী তাদের বহন করে আনা স্বর্ণের বার বৈধ করেছেন। আর এতে সরকারের রাজস্ব আয় হয়েছে 150 কোটি টাকার বেশি। মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলোতে নজরদারি বাড়ানোর কারণে যাত্রীরা শুল্ক পরিশোধের মাধ্যমে স্বর্ণ বৈধ করলেও এগুলো দেশের বাজারে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত অর্থ বছরের বাজেটে ব্যাগেজ টুলের আওতায় প্রতি পিসে 22,000 টাকা করে শুল্ক পরিশোধের মাধ্যমে স্বর্ণের বার আমদানির বৈধতা দেয় সরকার। তবে একজন যাত্রী 2 পিস স্বর্ণের বার বৈধ করতে পারবে। গত 6 মাসে 6.5 মেট্রিক টন ওজনের 56,639 পিস স্বর্ণের বার বৈধ করেছেন যাত্রীরা, যার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে 113 কোটি 60 লাখ টাকা। মূলত যে যাত্রীগণ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসেন, বিশেষ করে প্রবাসী শ্রমিক ভাইয়েরা, তারাই মূলত এই স্বর্ণগুলো আনয়ন করেন। করোনার সংক্রমণের কারণে কয়েক দফায় আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল বাংলাদেশ, কিন্তু যখনই আন্তর্জাতিক রুট চালু হয়েছে তখনই যাত্রীরা স্বর্ণের বার বৈধ করার সুযোগ নিয়েছে। ব্যাগেজ টুল চালুর প্রথম 3 মাস অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরে স্বর্ণের বার বৈধ করা হয়েছে 2670 কেজি ওজনের 22,855 পিস। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বেড়েছে, এর ফলে আপনার আমদানি পর্যায়ে ডিক্লারেশনটা বেড়েছে এবং ডিক্লারেশন বাড়ার কারণে আমরা বাড়তি রেভিনিউ পাচ্ছি। এদিকে স্বর্ণের বার বৈধ করার হার প্রতি মাসে রেকর্ড ছাড়ানো এসব স্বর্ণ দেশের বাজারে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমার মতে চট্টগ্রাম জুয়েলারি যারা ব্যবসায়ী আছে এদেরকে 7.5 টন স্বর্ণ ধারণ ক্ষমতা নাই। স্বর্ণগুলা পার্টির কাছে মজুদ আছে কিনা বা বাইরে কোথাও গেছে কিনা এটা সরকারের তদন্ত করে দেখার দরকার। গত 9 অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 80 পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারী আটক হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডিজিটাল প্রতারকদের দুর্গে পরিণত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী, মাদারীপুরের শিবচর ও রাজৈর এবং রাজবাড়ির বালিয়াকান্দি আর মাগুরার শ্রীপুর উপজেলার কয়েকটি গ্রাম। অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে তারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সেজে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে থাকা টাকা। পুলিশ বলছে এসব গ্রামের প্রায় 80% মানুষই প্রতারণার সঙ্গে জড়িত। বুলবুল রেজার রিপোর্ট। মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপসে একের পর এক বসানো হচ্ছে নম্বরের মালিক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক কিনা তা জানতেই এই কৌশল। অ্যাকাউন্ট কি সচল বা চালু রাখবেন না বন্ধ থাকবে? এভাবে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। হালনাগাদ করার জন্য আপনার কাছে একটা SMS যাবে, এই নাম্বারটা শুধু আমাকে বলবেন। আমার কি যেন মনে হলো, আধা ঘন্টা পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টটা জিরো। ফরিদপুরের মধুখালী থেকে 3 প্রতারককে গ্রেফতারের পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানাচ্ছে, যখনই মোবাইল ব্যাংকিং ভিত্তিক প্রতারণার দায়ে কাউকে গ্রেফতার করা হয় তখনই নাম আসে 3-4টি জেলার, যার মধ্যে অন্যতম ফরিদপুর। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ও আজিমনগর এবং মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ বাসিন্দার মূল পেশাই প্রতারণা। এই এলাকাগুলিতে ঘরে ঘরে প্রতারক এবং তাদের ভাষ্য অনুযায়ী 80% লোকই নাকি এই কাজগুলি করে। 5-6 জন মিলে গড়ে তুলেছে এক একটি চক্র। গ্রাহকের নম্বর যাচাই করে অ্যাপসম্যান, কৌশলে ওটিপি সংগ্রহ করে ওয়েলকামম্যান। টাকা হাতিয়ে নেওয়ার পর তা ভিন্ন কোনো জেলার পরিচিত জনের নিকট পাঠিয়ে দেয় ক্যাশম্যান। তারা এই প্রতারণার কৌশলটা খুব ভালোভাবেই তারা রপ্ত করে ফেলেছে। পুলিশের দাবি, এই প্রতারকরা এতটাই ধূর্ত যে তারা যে মোবাইলে যোগাযোগ করে তা অন্যের নামে নিবন্ধন করা আছে, ওই রেজিস্টার থেকে তারা ছবি তুলে নিয়ে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বিশ্ববাজারে চাহিদার তুলনায় কমেছে সয়াবিনের সরবরাহ, আর এ কারণেই দেশে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দাম।
ভোক্তারা দাম কমানোর দাবি জানালেও আমদানিকারকরা বলছেন সরবরাহে বিঘ্ন না ঘটে, এখন সেদিকটাই দেখছেন তারা। এদিকে তেলের দাম কমানোর পথ বের করতে এনবিআরকে দফায় দফায় চিঠি দিয়েও কোনো ফল পাচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একটা আইটেম আমার হয়তো মন ছিল, সেটা আমি অ্যাভেল করতে পারছি না। বাচ্চা একটা কিছু আবদার করলো, আজকে হয়তো পারলাম না, বললাম যে ঠিক আছে নেক্সট একটা দিলাম, ডিউ টু প্রাইস হাইক। আয় বুঝে ব্যয় করেও মাসের শেষে হিসাব মেলাতে পারছেন না নিত্যপণ্যের ভোক্তারা। তাই ঊর্ধ্বমুখী দামের সঙ্গে না পেরে অক্ষমতাকে এই বাজারের ব্যাগে ভরে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। এখন মানে এসে দেখা লাগে যে কোন তেলটা আসলে কমের কেনা যায়। 5 কেজি কিনি নাই, এখন আপনার 2 কেজি করে কিনতেছি। আমদানিকারকরা বলছেন করোনার কারণে স্বাভাবিক সময়ের মতো সয়াবিন সংগ্রহ করতে পারেনি ব্রাজিল, আর্জেন্টিনা সহ এই কৃষি পণ্যের উৎপাদনকারী দেশগুলো। গত মার্চ এপ্রিলের ভরা মৌসুমেও থেকেছে সরবরাহ ঘাটতি, এরই প্রভাব পড়েছে দেশের বাজারে। আমাদের এখানে যতগুলো টেকনিক্যাল অপশন আছে এগুলো আমরা ব্যবহার করতেছি কন্ট্রোল মেকানিজমের জন্য, যাতে বাজারে ইলজিক্যাল কোনো প্রাইস এস্টাবলিশ না হয়। চলতি বছর এ পর্যন্ত 5 দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 30 টাকা। আর দামের লাগাম টানতে অগ্রিম আয়কর তুলে দেয়া সহ বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হাতে থাকা সুযোগগুলো কাজে লাগাতে সংস্থাটিকে তাগাদা দিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআরে তো আমরা একাধিকবার লিখেছি, এখন এনবিআরের ডিউটি না কমালে এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতি টন সয়াবিনের এলসি $1250 হিসাবে নিয়ে গত 19 অক্টোবর দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এদিকে 21 অক্টোবরেই 1 টনের বুকিং রেট পড়েছে $1440। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঋতুর পালা বদলে শীতের আগমনে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে গাছিদের ব্যস্ততা। শীত মানেই গ্রামীণ জনপদে খেজুর রসের নানা পিঠার আয়োজন। নওগাঁর সান্তাহার নাটোর রেলপথের দুধারে অন্তত 20,000 খেজুর গাছ রসের জন্য প্রস্তুত করছেন গাছিরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোর থেকেই হালকা কুয়াশা ঝরছে বরেন্দ্র জনপদে। ক্ষেতের ডগায় জমে থাকা শিশির কোনা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামীণ জনপদে শীতের আগমনে ব্যস্ততা বাড়ে গাছিদের। সান্তাহার থেকে নাটোর রেলপথের দুধারে রয়েছে ছোট বড় অন্তত 20,000 খেজুর গাছ। অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা এসব খেজুর গাছ শীত মৌসুম এলেই গাছিদের কাছে হয়ে ওঠে অর্থকরী সম্পদ। চাষিরা খেজুর গাছের রসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আমার এই এলাকার গুড়গুলো খুব স্বাদ, খেজুরের রসগুলো খুব মিষ্টি। আবহাওয়া আপনার ভালো আছে, গতবার দেখা আছে আপনার, এবার দেখা আছে যে খুব ভালো বিক্রয় করতে হয়। শীতের মৌসুম চাপিছে, রস ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। এখান থেকে নাটোর, যাত্রায়, নওগাঁ, রাজশাহী, ঢাকায় বন্ধ সেল হয়। শীতের বাহারি সব পিঠা আর পায়েসের অন্যতম উপাদান খেজুর গুড়। বাজারের চাহিদাকে লক্ষ্য রেখে এবার বরেন্দ্র অঞ্চলে 25 থেকে 30 কোটি টাকা কারবারের আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে গুড়টা যায়, তাতে এখানে 20-25 কোটি টাকার একটা লেনদেন হয় বা হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য বছরের চেয়ে এবারের আবহাওয়া একটু ভালো। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বাণিজ্যিকভাবে গাছ থেকে রস নামানো হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি স্লোগানের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। গতকাল সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলাফাত স্কয়ারে পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে গাড়ি চালানোর সময় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। নেত্রকোনাতেও র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুর্ঘটনা প্রতিরোধে অপ্রাপ্ত বয়স্ক চালক, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া বাগেরহাট, সাতক্ষীরা, মাদারীপুর, নোয়াখালী ও মানিকগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ঝিনাইদহে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর পৌরসভার মহিষাকুণ্ডু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গিলাবাড়িয়া গ্রামের পারভেজ হোসেন নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারের সাথে তার হাত লেগে যায়। বিদ্যুতায়িত হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন পারভেজ। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হিলির সীমান্ত এলাকা থেকে 8টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সীমান্তের
কাটলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সীমান্তের কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশকে দেখে স্বর্ণের বারগুলো কাঠের গুঁড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করে গুলজার নামে এক ব্যক্তি। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে কাঠের গুঁড়ির নিচ থেকে 8টি স্বর্ণের বার জব্দ করা হয়। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ এর নতুন কমিটি ও আওয়ামী লীগের শ্রম বিষয়ক উপকমিটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে বিজিএমইএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান পরিচালকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের শ্রম বিষয়ক উপকমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। ময়মনসিংহে উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের টাউন হল চত্বরে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AHM মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। পরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা। অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের 95% শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন জানিয়ে উপাচার্য বলেন, ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত আগামীতেও থাকবে। করোনার কারণে নির্ধারিত সময়ের দীর্ঘ 1 বছর পর শুক্রবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পরীক্ষায় বসতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। পরীক্ষাগুলো হলো এটা ভালো একটা জিনিস, এখন আর এটা নিয়ে টেনশন করা লাগবে না। প্রিপারেশন নেওয়া যখন স্টার্ট করেছি তখন মনে হয়েছে যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো ওই গ্যাপটা ভালোই লেগেছে, কিন্তু একটু বেশি ডিলে হয়ে গেছে। প্রশ্নের মান ও ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভর্তিচ্ছুরা। প্রশ্নটা যত কঠিন ভাবছিলাম তত কঠিন হয় নাই, বাট একটু কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন হয়েছে। পরীক্ষা ভালো দিয়েছে আর প্রশ্নের মান স্ট্যান্ডার্ড ছিল। প্রশ্নের মান ভালো ছিল আর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোশ্চেনগুলো ইজি আসছে আর লিখতে পেরেও অনেক ভালো লাগছে। তবে বারবার নির্দেশনার পরেও স্বাস্থ্যবিধি না মেনে কেন্দ্রের সামনে জটলা পাকিয়ে ভিড় করেন অভিভাবকরা। দূরে আছে, মাস্ক পরাছিলাম, গরম লাগে তো এর জন্য খুলে রাখছি। মাস্ক আছে, মাস্ক পরবো। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য জানান, সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত বহাল থাকবে। শিক্ষার্থী, অভিভাবক তাদের যে নানাবিধ ভোগান্তি, শ্রম, অর্থ অপচয়, সেগুলো কিভাবে লাঘব ঘটাতে পারি সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্তটি নিয়েছিল। এই ভর্তি পরীক্ষায় 1050টি আসনের বিপরীতে 27,000 ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা রুখতে নারীদের কারাতে শেখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কারাতের মাধ্যমে যেমন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব, তেমনি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকেও মুক্ত রাখা সম্ভব। যারা নানান ধরনের বাজে অভ্যাসে হয়তো আসক্ত, এ ধরনের খেলা সেই ধরনের বাজে আসক্তি থেকেও একজন মানুষকে দূরে রাখতে সহায়ক। সমাজে এখনো নারীর বিরুদ্ধে অনেক সহিংসতা আছে, কিন্তু এরকম যদি তার একটা দক্ষতা সে আয়ত্ত করতে পারে, তখন কিন্তু সে নিজেকে নিজে যেমন সুরক্ষিত রাখতে পারবে, তেমনি একটা আত্মবিশ্বাস নিয়ে সে তার কাজের জায়গায়, পড়ার জায়গায়, সব জায়গায় সে নিজে চলতে পারবে।
5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকা প্রায় 91% কার্যকর বলে দাবি করেছে ফাইজার বায়োএনটেক। শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন শিশুদের টিকা দেওয়ার অনুমোদনের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন সংশ্লিষ্টরা। করোনার উপসর্গ আছে এমন 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা 90% বেশি কার্যকর বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। 2268 শিশুর উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়া এক নথিতে এ তথ্য উঠে এসেছে। পূর্ণবয়স্কদের 30 মাইক্রোগ্রাম টিকা দেওয়া হলেও ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের 10 মাইক্রোগ্রামের ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজার বায়োএনটেকের দাবি, ক্লিনিক্যাল ট্রায়াল চালানো 2000 শিশুর মধ্যে বাছবিছাড় ছাড়াই কাউকে টিকা দেওয়া হয়েছে, আবার কাউকে সান্ত্বনা ওষুধ প্লাসেবো দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে প্লাসেবো পাওয়া 16 জন শিশু আর টিকা পাওয়া শিশুদের মধ্যে মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়। 2 ডোজ টিকা নেওয়ার অন্তত 1 সপ্তাহ পর ওই শিশুদের শরীরে 90.7% অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে। আগামী মঙ্গলবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকার অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অনুমোদন পেলে শিগগিরই 2,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ফাইজার বায়োএনটেক। এদিকে 2 ডোজ টিকা নিয়েছেন এমন যাদের বয়স 65 বা তার বেশি, স্বাস্থ্যগত জটিলতা রয়েছে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তারা এখন বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এক্ষেত্রে ফাইজার বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। রাশিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। সম্প্রতি ফের লকডাউনে যাচ্ছে দেশটির রাজধানী মস্কো। নতুন করে করোনা সংক্রমণে একদিনে 1300-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন 36,000-এরও বেশি। মস্কোতেই সংক্রমিত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। এদিকে সংক্রমণের হার বাড়লেও রাশিয়ায় উৎপাদিত স্পুটনিক ভি টিকা গ্রহণে অনাগ্রহী দেশটির অধিকাংশ জনগণ। দ্রুত সংক্রমণ কমাতে আবারও টানা 11 দিনের লকডাউন জারি করা হচ্ছে মস্কোতে। 28 অক্টোবর থেকে এটি কার্যকর হবে। তবে লকডাউনের পাশাপাশি দেশটির টিকাদান কার্যক্রমে জোর দেওয়ার উপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি মাসের শেষে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে বিশ্বের পরিবেশকে বাঁচাতে জার্মানির বার্লিনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশ থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্ব নেতৃবৃন্দ যেন সম্মেলনে কার্যকরী পদক্ষেপ নেন সে দাবি জানান বিক্ষোভকারীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধ, পরিবেশ রক্ষা ও সামনের দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি এড়াতে এবার আর কোনো প্রতিশ্রুতি বা মিথ্যে আশ্বাস নয়, বরং স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতা ও রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে কার্যকরী ভূমিকা দেখতে চান পরিবেশবাদীরা। এই লক্ষ্যে শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার টরের সামনে সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। সব বয়সী মানুষের জন্য এটি একটি হুমকি। এখন আমি আশা করি এখানে আমাদের উপস্থিতি একটু হলেও সরকারকে নাড়া দেবে। সমাবেশে অংশ নেয়া পরিবেশবাদীরা বলেন, উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুগত পরিবর্তনের ভয়াবহ ক্ষতির সম্মুখীন দরিদ্র বিশ্বের দেশগুলো। শুধু তাই নয়, উগান্ডা, বাংলাদেশ, ভারত ও জার্মানির পরিবেশবাদীদের দাবি, দরিদ্র দেশগুলোর যে ক্ষতি হয়েছে তার দায়ভার উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকেই নিতেই হবে। এদিন বিরূপ আবহাওয়ার মধ্যেও সমাবেশে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দীর্ঘ 9 মাস পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে তুলে দেয়া হয়েছে লকডাউন। এ উপলক্ষে আনন্দ উদযাপনে মেতে উঠেছে শহরটির বাসিন্দারা। মেলবোর্নের প্রধান সড়ক, ক্যাফে ও রেস্তোরাঁগুলো ভরে উঠেছে লোক সমাগমে। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শহরটির টিকা গ্রহণকারী অন্তত 5 লাখের বেশি মানুষ। করোনা মহামারীতে দীর্ঘ লকডাউনে থাকা শহরগুলোর তালিকায় প্রথম সারিতে ছিল মেলবোর্ন। করোনা সংক্রমণ এড়াতে কয়েক দফায় লকডাউন দেয়া হয় শহরটিতে। অস্ট্রেলিয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা বর্তমানে 80% পৌঁছেছে। তাই
একে একে সব খুলে দেওয়া হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য থেকে ঘোষণা এসেছে আগামী 1 নভেম্বর থেকে 2 ডোজ টিকা গ্রহণকারী দেশি বিদেশি পর্যটকরা কোয়ারেন্টিন ছাড়াই দেশটির রাজধানী সিডনি ও মেলবোর্ন শহরে প্রবেশ করতে পারবে। কঠোর নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ায় করোনায় মৃতের সংখ্যা ছিল অন্যান্য দেশের তুলনায় কম। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মাঝে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার ৫ম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এর মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। প্রায় 20 মাস পর শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ফের জুমার নামাজ শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে। করোনা মহামারীর কারণে জামায়াতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও শনিবার থেকে স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘ 20 মাস পর আবারও জামায়াতের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে ইরানের মসজিদ। একসঙ্গে জুমার নামাজ আদায় করতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হন তেহরানের মসজিদগুলোতে। রাজধানীর পাশাপাশি আরও কয়েকটি শহরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। নামাজে মুসল্লিদের সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজে সাধারণ মানুষ ছাড়াও ধর্মীয় ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও যোগ দেন। এ সময় বেশিরভাগ মুসল্লি নিজেদের জায়নামাজ সঙ্গে করে নিয়ে যান। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই মহামারী থেকে রক্ষা করুক। বিশ্ব মানবতা ও আমাদের সমাজকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দিক। আজ আমাদের আনন্দের দিন। বিধিনিষেধ আর হতাশার কাল পেরিয়ে ফের জুমার নামাজ আদায় করতে পারায় সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা। এরই মধ্যে শনিবার থেকে কোনো সরকারি কর্মচারী টিকা না নিয়ে কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে প্রশাসন। তবে সশস্ত্র বাহিনীর সদস্যরা এই নির্দেশনার বাইরে থাকবেন। এছাড়াও শনিবার থেকে 300-র কম শিক্ষার্থী থাকা স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে যেসব স্কুলে 300-র বেশি শিক্ষার্থী রয়েছে সেগুলো 6 নভেম্বরের আগে খোলা হবে না বলে জানানো হয়েছে। এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সংক্রমণের 6ষ্ঠ দফা শুরু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তবে পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত আছে বলে দাবি প্রশাসনের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ওমান থেকে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব খেলতে আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে আসলেও দুবাই বিমানবন্দরে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। সাধারণ যাত্রীদের সঙ্গে ইমিগ্রেশন সম্পন্ন করেন বাংলাদেশ ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা। বিমানবন্দরে হাজারো যাত্রীদের মাঝেই চলাফেরা করেন তারা। জানিয়ে পুরো আসরেই বায়োসিকিউরিটি পরিবেশ নিয়েই উঠেছে প্রশ্ন। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশেষ ব্যবস্থাপনায় হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। করোনার জন্য বাড়তি সতর্কতা সবখানে। প্রথম পর্ব শেষ করে ওমান থেকে আরব আমিরাতে বাংলাদেশ দল। গেল এক বছরে বাংলাদেশ দল যতগুলো আন্তর্জাতিক সিরিজ খেলেছে সবই হয়েছে বায়ুবাবলে। বিশ্বকাপও হচ্ছে একই ব্যবস্থাপনায়। কিন্তু আসরের মূল পর্ব শুরুর আগেই প্রশ্নবিদ্ধ আইসিসির পুরো আয়োজন।
সুপার 12-এ জায়গা করে নিয়ে বাংলাদেশ ও স্কটল্যান্ড দল মাস্কাট থেকে চার্টার্ড ফ্লাইটে আসে দুবাই, কিন্তু বিমানবন্দরে দেখা গেল নজিরবিহীন চিত্র। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সেখানে সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিকেটাররা। তবে চিত্রটা আরও ভয়াবহ এরপর। ক্রিকেটাররা আছেন বায়ো বাবলে, কিন্তু লাগেজ বেল্টের সামনে হাজারো মানুষ, যেখানে অরক্ষিত ক্রিকেটাররা। এই নিয়ে দলের এক খেলোয়াড় জানান তার ক্ষোভের কথা, যদিও তা ক্যামেরার সামনে বলতে রাজি হননি। শুধু বাংলাদেশ না, সঙ্গে ছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। বিমানবন্দর থেকে বের হওয়ার পরে ভক্তদের সামনে টাইগার ক্রিকেটাররা। অনেককেই মেটাতে হয় সেলফি তোলার আবদার। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে দেখা যায়নি কোনো নিরাপত্তা কর্মীদেরও। একজন মাঠকর্মী থেকে পুরো আইপিএলে ছড়িয়ে যায় করোনা সংক্রমণ, যার ফলাফল সবারই জানা। স্থগিত হওয়া সেই আসর পরে সম্পন্ন হয় আরব আমিরাতে। কিন্তু বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আইসিসির এমন দায়িত্বহীন আচরণ শঙ্কা বাড়াচ্ছে। এই হলো আইসিসির বায়ো বাবলের নমুনা। চার্টার্ড ফ্লাইটে দুবাই আসলেও বিমানবন্দরে নেই কোনো বিশেষ ব্যবস্থা। অন্য যাত্রীদের সঙ্গে চলাফেরা করছেন ক্রিকেটাররা, যাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো টুর্নামেন্ট। সাজিদ মুস্তাফিজ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা শেষে মূল আসরে প্রবেশ করতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। তবে আগের সূচিতে সুপার 12-এ 3 ম্যাচের কথা থাকলেও এখন মাত্র 1 ম্যাচ দুবাইয়ে হওয়ায় মনক্ষুণ্ণ এখানকার প্রবাসী বাঙালিরা। যদিও দেশের জন্য নিজেদের স্বস্তির কথা না ভেবে দলকে সমর্থন জোগানোর অভিপ্রায় তাদের মাঝে। আশা দুর্দান্ত জয়ে এর প্রতিদান দেবেন সাকিব রিয়াদরা। দুবাই থেকে সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। ওমান পর্ব শেষ, এবার পালা আরব আমিরাতের। প্রাথমিক পর্ব পেরিয়ে যারা এসেছে সুপার 12-এ তাদের লড়াই দিয়ে শুরু হতে যাচ্ছে মূল আসর। আবুধাবিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর দুবাইয়ে উইন্ডিজ খেলবে 3 লায়নদের বিপক্ষে। প্রস্তুত আবুধাবি, দুবাই, শারজাহ, প্রস্তুত প্রবাসী বাঙালিরাও। তবে মূল শহরে এখনো লাগেনি রঙের ছোঁয়া। কর্মব্যস্ত জীবনে অনেকে জানেও না মেগা এই ইভেন্টের কথা, কিন্তু স্পোর্টস সিটি থেকে শুরু করে জায়েদ স্টেডিয়াম, সব জায়গাকে নবরূপে সাজিয়েছে আইসিসি। এদিকে বিশ্ব আসরের স্বপ্নে যখন মুদ পুরো ক্রিকেট দুনিয়া, তখন আলোর নিচে অন্ধকার দুবাইয়ে। মন ভালো নেই প্রবাসী বাঙালিদের। আইসিসির হঠকারিতায় বাংলাদেশের 2টো ম্যাচ সরে গেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। এমনকি বদলে গেছে ম্যাচ শুরুর সময়টাও। এ অবস্থায় অনেকের জন্যই খেলা দেখাটা কষ্টকর হয়ে যাবে বলে মনে করেন তারা। যেহেতু আমরা দুবাইতে, তো আমাদের দুবাইতে যদি খেলাগুলো সব হতো, দুবাইতে আমাদের জন্য সব আমাদের যে খেলাপ্রিয় দর্শক আছে আমরা সবাই সুবিধা হতো, কিন্তু আবুধাবিতে খেলা হওয়াতে আমাদের যাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তবে নিজেদের স্বস্তির চেয়েও দলের ভালো খেলাই প্রাধান্য পাচ্ছে সমর্থকদের কাছে। তাদের আশা ওমান পর্বের ভুল ত্রুটি শুধরে আরব আমিরাতে নতুন এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব। মাহমুদুল্লাহর নেতৃত্বে যারা বিশ্বজয়েরও মূল দাবিদার। যেহেতু কিছুদিন আগে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সেই আত্মবিশ্বাস আমাদের মাঝে আছে। ইনশাআল্লাহ সেই আত্মবিশ্বাসের ভর করে আমরা কিন্তু এখানে বিশ্বকাপে আমরা আরো ভালো করতে পারবো, সেটা আশা রাখি। আমরা যে পড়ুক না কেন খেলাতে, ভারত বলেন, পাকিস্তান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। আমাদের টাইগাররা আমাদের বিজয় ছিনিয়ে আনবে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা, আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই আবুধাবি এবং দুবাইয়ে আলাদা 2টো ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূল আসর। যদিও মন ভালো নেই বাঙালি প্রবাসীদের, কারণ আইসিসির আইনের মারপ্যাচে দুবাই যে হারিয়েছে বাংলাদেশের 2টো ম্যাচ। তাই খেলা দেখতে পারা না পারার আক্ষেপ থাকলেও সাকিব মুশফিকরা মাঠের পারফরমেন্সে সে দুঃখ মোচন করবে বলে আশাবাদ তাদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ইলিশ বিচরণের অভয়াশ্রমগুলোতে চলছে প্রজনন মৌসুম, তাই চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে যেন নদীতে না নামে, সেজন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চাঁদপুর থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ। ফারুক। রিচার্ড, আপনি জানেন তো এখন প্রজনন মৌসুম চলছে, আর সেই মৌসুমের অংশ হিসেবে যে একটা বিশেষ অভিযান, অর্থাৎ 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রশাসনের সঙ্গে মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ড, এমনকি নৌবাহিনীর সদস্যরাও এখানে অভিযান চালাচ্ছেন। অর্থাৎ চাঁদপুরের যে পদ্মা মেঘনার অভয়াশ্রমটি আছে সেখানে এখন একযোগে অভিযান চলছে। আগামী 2 দিন পর্যন্ত অভিযান চলবে। তারপরে 25 তারিখ মধ্যরাতের পর থেকে আবার নতুন করে মাছ ধরা শুরু হবে।
হবে। তার আগে এখন আমরা যে পরিস্থিতি ভোর থেকে দেখলাম যে এখানে নদীতে একটা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ। তো আমি এখন কথা বলবো চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের যিনি প্রধান আছেন, পুলিশ সুপার কামরুজ্জামান। আমরা দেখলাম যে আসলে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, অনেকটা আইনের মধ্যে থেকে যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে তাদেরকে কিভাবে নিবৃত করা যায়, অর্থাৎ নদীটা কিভাবে সুরক্ষিত করা যায়, মা ইলিশ যেন ডিম ছাড়তে পারে। আর এখন খুব কম সময়, তো এই কম সময় আর মাত্র 2 দিন, তো এই 2 দিনে আপনারা আসলে কতটুকু এই বিগত 20 দিন যতটা করেছেন তার মধ্যে আপনারা এই 2 দিন কিভাবে আপনারা কার্যক্রমটা চালাতে চান? আপনারা জানেন যে 4 অক্টোবর থেকে নৌপুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা হচ্ছে। আজকে অভিযানের হলো 20তম দিন। এই 20 দিনে আমরা 534 জন অবৈধ মাছ শিকারকারীকে আটক করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে তাদের বিরুদ্ধে শতাধিক মামলা রুজু করা হয়েছে। আর তাদের পজিশন থেকে আমরা প্রায় 22 কোটি মিটার কারেন্ট জাল আমরা উদ্ধার করেছি। আর মাত্র আছে 2 দিন। এই 2 দিন আমরা আরও অতীতে আমরা যেভাবে আমরা আমাদের কার্য সম্পাদন করেছি তার চেয়ে অনেক জোরালোভাবে আমাদের দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান। যেমনটি আপনি জানিয়েছিলেন যে আমরা আপনার সাথে কথা বলে আমি নিশ্চিত হলাম যে আপনারা এর মধ্যেই কিন্তু 5 শতাধিক জেলেকে আমরা আটক করেছেন। আসলে মূলত এই জেলেদের এমনি আটক করা হয়নি, তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করেছিলেন, বিশেষ করে ইলিশ মাছ, মা ইলিশ নিধন করছিলেন। তো আমি কিছুক্ষণ আগে এই তীরে ফেরা বড় স্টেশন মোলহেডে যারা ফিরে এসেছেন 3 নদীর মোহনায়, সে একটি টিম ছিল নৌ পুলিশের সাথে এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন প্রশাসনের, অর্থাৎ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি সেতু কুমার বড়ুয়া। তার সঙ্গে আমি কথা বলেছি এবং তার সঙ্গে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রাব্বানি তিনিও ছিলেন। তারা জানিয়েছেন যে আসলে ভোররাত থেকে টানা এই সকাল 7টা পর্যন্ত তারা অভিযান চালিয়েছেন এবং এর মধ্যে তারা 6 জন জেলেকে হাতে নাতে আটক করেছে, যে জেলেরা এই মা ইলিশ নিধন করছিল। তার সঙ্গে প্রচুর জাল এবং বেশ কিছু মা ইলিশও তারা জব্দ করতে সক্ষম হয়েছে। আর আমি যদি 20 দিনের একটা পরিসংখ্যান দিই, চাঁদপুরে এই পর্যন্ত কিন্তু এই প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশের যে সমন্বিত অভিযান এবং আলাদা আলাদা অভিযান চালাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণ জাল তারা জব্দ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে যদি আমি সবশেষ আরেকটি তথ্য আপনাকে জানাই, সেটি হলো যে গত 24 ঘন্টা শুধু নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলে 1.4 লাখ মিটার জাল এবং 30 জন জেলেকে তারা আটক করেছে। একই সঙ্গে তারা আরও বেশ কিছু মা ইলিশ জব্দ করেছে, যেই ইলিশগুলো বিভিন্ন এতিমখানা দুস্থদের মধ্যে তারা বিতরণ করেছে। আর কি কথা আমি জানিয়ে রাখি যে ইলিশ জোরদারকরণ প্রকল্প, অর্থাৎ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটি সহযোগী সংগঠন, তারা 6টি অভয়াশ্রমে একযোগে তারা এখন গবেষণা করছে যে এই মৌসুমে মা ইলিশ কী পরিমাণ প্রজনন করেছে, অর্থাৎ ডিম ছেড়েছে, সেটি তারা এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং ডক্টর আনিসুর রহমান এই টিমের যিনি প্রধান বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী, তিনি আমাকে জানিয়েছেন যে এবারে পর্যাপ্ত পরিমাণ মা ইলিশ নদীতে ডিম ছাড়তে সক্ষম হয়েছে, যে ইলিশগুলো সাগরের নোনা জল ছেড়ে নদীর মিঠা পানিতে ছুটে এসেছে এবং তাদের বেশিরভাগ মা ইলিশ চাঁদপুরের পদ্মা মেঘনার যে মোহনাটি আছে, অর্থাৎ এখানে বিশাল যে নদীটি আছে, সেখানে তারা এই প্রজনন ক্ষেত্রটি গড়তে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে যদি এই যে তাদের মা ইলিশকে যদি পরিবেশটি তৈরি করা সবশেষ যে ব্যবস্থা করা যায়, তাহলে আগামীতে জাটকা বৃদ্ধিতে অর্থাৎ ইলিশ সম্পদ রক্ষায় দেশে একটা বড় ভূমিকা রাখবে। এই ছিল আমার কাছে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সবশেষ। রিচার্ড। মা ইলিশ রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী চলমান অভিযানের সবশেষ খবরাখবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর রাজশাহীতে আবারও সরব হয়ে উঠেছে মাছের বাজার। প্রতিটি আড়তে বেড়েছে মাছের সরবরাহ। তবে ছুটির দিনে আজ পাইকার ও ক্রেতাদের ভিড় থাকলেও কমেনি দাম। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। হইচই আর শোরগোল যেন এই নওদাপাড়া মাছ বাজারের নিত্যচিত্র। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে টনে টনে মাছ আসছে বাজারে। আবহাওয়ার বৈরিতা কাটিয়ে তাই মাছ কিনতে ব্যবসায়ীদের যেন তুমুল প্রতিযোগিতা। মাছের সরবরাহ ভালো, কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাইরের পাইকার ও ক্রেতার সংখ্যা ভালো থাকায় দাম আগের মতোই। উল্টো কোনো আড়ত ওজন ভেদে মাছের দাম বাড়িয়ে দিয়েছে। 8-10 ট্রাক মাছ নামাইছি, সরবরাহ আজকে মাছটা আমদানি অনেক বেশি। আবহাওয়া ভালো, এই জন্য একটু মাছের আমদানি আছে। সব রকমের মাছ আসছে,
মাছের দামও ভালো আছে। আর ভালো সরবরাহ পেয়ে দেদারসে মাছ কিনছেন জেলার বাইরের ব্যাপারীরা। রাজশাহী শহরে আমাদের বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মাছের আমদানি কম, হঠাৎ করে আজকে একটু মাছের আমদানি বেশি, এজন্য পাইকারও বেশি। এখান থেকে মাছ বিভিন্ন জায়গা দিয়ে আমচত্বর দিই, ঢাকা দিই, সিলেট দিই। কাতল 320, 350, আপনার 2 কেজি রুই যাচ্ছে আপনার 370, 350, 320। রাজশাহীর এই নওদাপাড়া মাছ বাজারে প্রতিদিন 60 থেকে 70 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জে শীতের আগাম সবজি সহ বিপুল পরিমাণ সবজির সমারোহ যেমন রয়েছে, তেমনি দামও কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টার, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের প্রধান এই সড়কে যেন সবজির মেলা। চারিদিকে সব ধরনের তাজা সবজি আর সবজি মিলছে। সিম, লাউ, পটল, আলু ও ঝিঙ্গা সহ নানা ধরনের সবজি। ভোরের আলো ফোটার আগেই শহরের জমিদার পাড়ার কাছে বাজার সড়কে অস্থায়ী এই হাটে নিজেদের বিষমুক্ত সবজি নিয়ে আসেন চাষিরা। তাদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে বাজার। বাজারে সবজি সরবরাহ ভালো থাকায় দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে। একদম গোবর সার দিয়ে তৈরি করছি, তন্তরা তুলে লইছি, মোটামুটি বাজারে ভালো দাম পাইতেছি। তুলে আনছি সকালবেলা, যে তরতাজা শাক, এটি কোনো বিষমুক্ত শাক, এটি খাইয়া মজা পাইব সবাই। বিভিন্ন এলাকা থেকে আসে, তারপরে দামেও সস্তা পাওয়া যায় আর কি, সেই জন্য আমরা সকালবেলা এসে এদিকেই সবসময় কেনাকাটা করি। চাহিদা থাকায় চাষিদের বিষমুক্ত সবজি উৎপাদনে জেলা কৃষি অফিস থেকেও দেয়া হয় উৎসাহ। চাহিদা দিন দিন বাড়তেছে নিঃসন্দেহে, তবে আমরা যদি এটা বাজারটাকে সম্প্রসারণ করতে পারি, আমার মনে হয় যে কৃষকরা আরো বেশি উপকৃত হবে এবং উৎসাহিত হবে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় এবার 4000 হেক্টরেরও বেশি জমিতে শীতের আগাম সবজির আবাদ হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা নদীতে প্রবল স্রোতে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 13 দিন ধরে ফেরি চলাচল বন্ধ। এতে মানুষের দুর্ভোগ এখন চরমে। ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, হিসাবে পরিচিত শিমুলিয়া ঘাটে কিন্তু এখন নিত্যদিন মানুষের বিড়ম্বনা আর বিড়ম্বনা। এখানে গেল প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং রাতে কোনো রকম নৌযান চলছে না। সে কারণে কিন্তু অনেকেই যানজট সহ নানা কারণে এই সন্ধ্যার পরে যারা পৌঁছাচ্ছেন তারা কিন্তু এই ঘাটেই নানাভাবে কষ্ট করছেন, দিন রাত কাটাচ্ছেন। এখানে কোনো আবাসিক হোটেল বা কোনো রেস্ট হাউসেরও ব্যবস্থা নেই, সে কারণে কিন্তু মানুষের দুর্বিষহ অবস্থা চলছে। এবং গেল 18 আগস্ট থেকে টানা 47 দিন বন্ধ থাকবার পরে কিন্তু যে গেল 4 আগস্ট ফেরি চালু করা হয়েছিল, সেটি কিন্তু আবার 7 দিনের মাথায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা আছেন তারা বলছেন এখন শুষ্ক মৌসুম চলছে, এই সময়ে যে এই স্রোতের কারণ দেখে ফেরি বন্ধ করা হয়েছে, এটি তারা কোনোভাবেই মানতে নারাজ। এদিকে আপনারা দেখছেন যে ফেরি কুঞ্জলতা, বেগম রোকেয়া, ফেরি ঢাকা, এই ফেরিগুলো কিন্তু এখানে অলস বসে আছে এবং এই নদীতে, এই পদ্মা সেতু নিচ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের নৌযান চলাচল করছে। এবং এখানে যে স্পিড বোট এবং লং চলছে সেগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চলছে। রাতের বেলা কিন্তু এখানে চলাচল নিষিদ্ধ রয়েছে, সে কারণে কিন্তু দুর্ভোগ। কিন্তু ফেরি চলাচল করলে কিন্তু রাতের বেলাও চলতে পারত, মানুষের সুবিধা হতো। এখন এই দক্ষিণাঞ্চলে যে 21 জেলার মানুষ, তাদের যে এই রুটটি ব্যবহার কিন্তু নানা কারণে তাদের জরুরি। তারা বলছেন যে এই রুটে খুব সহজে রাজধানীতে যাওয়া আসা যায় এবং শুধু এখানে মানুষের দুর্ভোগ নয়, ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে নেতিবাচক প্রভাব পড়েছে। এবং এই দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকবার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের অনেকেই বলছেন যে রাজধানী ঢাকাতে অনেক রুগীকে সহজে নিতে না পারবার কারণে রাস্তায় মারা যাচ্ছে। অনেকের দুর্ভোগের পর দুর্ভোগ হচ্ছে এবং তারা বলছেন পদ্মা সেতুকে এড়িয়ে চলার জন্য কিন্তু মাঝির কান্দিতে গেল 26 আগস্ট একটি ঘাট তৈরি করে রাখা হয়েছে, সেটিও চালু করা হচ্ছে না। সবকিছু নিয়ে কিন্তু এই কষ্টের কথা তারা বলছেন। এবং এখানে মাদারীপুরে কালিয়াকোট যাওয়ার জন্য কিন্তু এক যাত্রী এখানে এসছেন মোটর বাইক নিয়ে, তিনি তার ক্ষোভের কথা বলছিলেন আমাদেরকে। আমরা জানতে চাইবো যে আপনাদের কি দুর্ভোগ হচ্ছে ফেরি বন্ধ থাকবাতে, একটু বলবেন যদি আমাদের। আমাদের তো দুর্ভোগ অনেক, কারণ আমরা সকালবেলা এই যে আসছি, আইসা দেখি ফেরি বন্ধ,
আর আমাদের তো এত টিভি দেখার সময় হয় না যে আমরা টিভিতে দেখবো যে ফেরি বন্ধ, এই চিন্তা করে আসবো। এখন আসছি সকালে যে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা বাড়িতে যাবো, আমার বাড়ি কালকে নিই, কিন্তু আমরা যাইতে পারতেছি না। আমার মনে হয় এখানে ফেরিঘাট, তারপরে ফেরিঘাটের সাথে যারা জড়িত বা এটার সাথে যে প্রশাসন আছে, সবাই মনে হয় যে একটু দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত, যে পরিকল্পিতভাবে যে আমরা কিভাবে করলে জিনিসটা মানুষের কষ্ট ভোগ কম হবে। কারণ সে যতদিন এই পদ্মা সেতু হয়েছে, আমার মনে হয় যে পদ্মা সেতু নিজে যেহেতু ফেরি চলাচল করবে, এখন করতেছে, ফেরিতে ধাক্কা লাগে, হয়তো স্রোতের কারণে ধাক্কা লাগে বা তাদের গাফিলতির কারণে ধাক্কা লাগতে পারে, যে কারণে ধাক্কা লাগুক, আমার কথা হলো যে যেহেতু আমি ফেরি নিচ দিয়া ব্রিজের নিচে যেহেতু ফেরি চলতে পারবে না, তাদের পদ্মা সেতু এড়িয়ে চলতে হবে। আমাদের মনে হয় যে পরিকল্পনার খুব অনেক অভাব রয়েছে, যা পরিকল্পনার যে কী পরিমাণ ঘাটতি আছে এটা আসলে যারা চিন্তা করা দরকার তারা মানে আসলে চিন্তা করে না। তার কারণ হচ্ছে যেহেতু এই পদ্মা সেতু নিচ দিয়ে ফেরি চলতে পারবে না, আমাদের কিন্তু আগের থেকে একটা আশেপাশে দিয়ে আমার একটা ফেরিঘাট করা উচিত ছিল, যাতে আমাদের এরকম অনেক কষ্ট দুর্ভোগ না করতে হয় মানুষের। যেহেতু ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন যে পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু গেল 4 বছর ধরে ফেরি চলাচল করেছে, কিন্তু তখনও কিন্তু খুঁটি ছিল, কিন্তু এখন যে ফেরিতে ধাক্কা লাগার ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সাধারণের। এবং তারা বলছেন যে যদি প্রবল স্রোতের কারণে চলতেই সমস্যা হয়, তাহলে কেন বিকল্প ঘাট আগেই করা হলো না পদ্মা সেতুকে এড়িয়ে, এবং যেটি করা হয়েছে সেটি চালুর ব্যাপারে কেন বিলম্ব হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। এবং পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু সব রকমের, এখানে ওয়েল ট্যাঙ্কার থেকে শুরু করে বড় বড় জাহাজ, এখানে ছোট ধরনের নৌকা এবং এখানে ট্রলার, স্পিড বোট, বালুর জাহাজ সব কিন্তু চলাচল করছে, কিন্তু শুধুমাত্র বন্ধ রয়েছে ফেরি। এবং এখানে কিন্তু ফেরিগুলো গেল 4 বছর ধরেও এই যে পদ্মা সেতু নিচ দিয়ে চলাচল করেছে, কিন্তু এখন এই শুষ্ক মৌসুমেও কেন ফেরি চলাচল করতে পারছে না, সেই বিষয়ে কিন্তু সাধারণের প্রশ্ন রয়েছে। এবং এই ব্যাপারে যারা দায়িত্বশীল, তাদের যে দায়িত্বশীলতা এবং পরিকল্পনা, সেগুলো নিয়ে কিন্তু এই যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। তো এই ছিল এখানকার সবশেষ। রিচার্ড। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, তারই সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ঘাট এলাকা থেকে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাজধানীর মিরপুর থেকে 28 প্রজাতির বন্য প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে 10 জনকে। সকালে বন বিভাগ ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত মিরপুর 1 নম্বরের বাজার এলাকায় অভিযান চালায়, পরে সেগুলো বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়। টিয়া, ময়না, মুনিয়া নীলাকাশে মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ানো পাখিগুলোকে লোহার খাঁচায় বন্দি করেছে কিছু অসাধু মানুষ। পাখিদের সাথে ঘুঘু, বেজিসহ প্রায় 28 প্রজাতির প্রাণীকেও বন্দি করা হয় বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে মিরপুর 1 নম্বরের একটি বাজার থেকে প্রাণীগুলোকে উদ্ধার করেন বন বিভাগ ও র্যাবের কর্মকর্তারা। তারা জানায়, বারবার সতর্ক করা হলেও অভিযুক্তরা নিষেধ অমান্য করে বন্য প্রাণীদের বাজারে বিক্রি করে আসছিল। আটকে রাখার দায়ে তাৎক্ষণিকভাবে 10 জনকে 50,000 টাকা জরিমানা করা হয়। এটা ধরা যে অন্যায় বা এটা ক্ষতি করতেছে, তারাও তেমন একটা জানতো না, আমিও তেমন একটা জানতাম না। গাড়ির উপর এসে উড়ে পড়িল, ছোট্ট ছিল সে সময়, আমি নিয়ে সেই 1.5 বছর ধরে আমি মানুষ করি। এদিকে বন্যপ্রাণী আটকে রাখা ও বিক্রি করা আইনে দণ্ডনীয় অপরাধ, তা জানা নেই বলে সাফাই অভিযুক্তদের। আমাদের বন্যপ্রাণী অঞ্চল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগ একত্রভাবে ওরা চেষ্টা চালাচ্ছে যেন বন্যপ্রাণী পাচার রোধ, ক্রয় বিক্রয় যেন রোধ হয়। পরে উদ্ধার করা প্রাণীদের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য, গাড়ির ফিটনেস পরীক্ষার ব্যবস্থা না থাকলেও মিলছে সনদ, আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ। বিদেশ নির্ভরতায় ব্যাহত রেলের রক্ষণাবেক্ষণ, বাড়ছে খরচ, দেশেই রেলের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ, স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।